আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এইচপিসি অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো ভাইয়াপুরা, আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, যেটা বায়োলজির তোমার হচ্ছে কি ষষ্ঠ অধ্যায়। অর্থাৎ সেই ষষ্ঠ অধ্যায়ের তোমার হচ্ছে নামটা হচ্ছে তোমার হচ্ছে বজ্রবহ নিষ্কাশন। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে আমরা কি করব, পড়ে নেব। এই তোমার এই ক্লাসটা তোমার হচ্ছে মেনলি তোমার হতে যাচ্ছে তোমার হচ্ছে কি, মানে তোমার মেনলি তোমার হচ্ছে কি এসএসসি তোমার হচ্ছে কি বেস করে তোমার হচ্ছে কি ক্লাসটা হয়ে যাচ্ছে। প্লাস তোমার হচ্ছে কি এখানে তোমার হচ্ছে কি ভার্সিটির জন্য তোমার ক্লাসটা তুমি কমপ্লিট করতে পারো, করতে পারবা, বা প্রিপারেশন নিতে পারবা, আর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিতে পারবা। তো ওভারঅল এই ক্লাসটা তোমার থেকে অনেক হেল্পফুল হতে যাচ্ছে তোমাদের জন্য। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কী করবো, আমরা সুন্দরভাবে পড়ে নেব, এবং যতটুকু ভাইয়া নোট ডাউন করে দিচ্ছে ততটুকু আমরা কী করবো, নোট ডাউন করে নেবো ভাইয়ের সঙ্গে, ঠিক আছে না? তো আমাদের যারা পেড কোর্সে তোমরা আসো ভাইয়াপুরা, তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে বইটা হাতে নিবা। আমরা গাজী আজমত স্যারের বইটা সুন্দরভাবে ধরে পড়বো এখন, ঠিক আছে না? তো আমরা কথা না পারে আমরা কি মেইন টপিকে আমরা চলে আসি, যে মানব শরীরতত্ত্ব তোমার আরেকটা পার্ট হচ্ছে তোমার হচ্ছে কি বজ্রবহ নিষ্কাশন, যাকে বলা হয় ওয়েস্ট অ্যান্ড এলিমিনেশন বলা হয়। আমরা তোমার হচ্ছে কি আমাদের দেহে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি অনেকগুলো খাবার আমরা গ্রহণ করে থাকি। আমাদের দেহেও তোমার হচ্ছে কি যেটা শক্তি উৎপাদন করার জন্য যতটুকু তোমার হচ্ছে কি উপাদান প্রয়োজন হয় ততটুকু তোমার হচ্ছে কি মানে দেহের মধ্যে রেখে দেয়, এবং বাকি যেগুলো তোমার হচ্ছে কি অতিরিক্ত বজ্র পদার্থ আছে, যেগুলো ক্ষতিকর আমাদের দেহের জন্য, সেই তোমার হচ্ছে কি ক্ষতিকর পদার্থগুলো বাইরে নিষ্কাশন করে দেয়। এই নিষ্কাশন সম্পর্কে আলোচনা করব, এবং এই যে বজ্র পদার্থগুলো বাইরে থেকে বের করে দিল, সেটা কোন কোন আমাদের দেহের কোন অঙ্গগুলো বিশেষ ভূমিকা পালন করে সেগুলো সম্পর্কে আমরা কি করব, এই টপিকে আমরা আলোচনা করব, ঠিক আছে ভাইয়াপুরা? তো সুন্দরভাবে ভাইয়ার সঙ্গে সুন্দরভাবে তোমরা কি করে নিবা, অধ্যায়টা কভার করে নিবা, ঠিক আছে? তো এখানে তোমার হচ্ছে কি প্রধান শব্দাবলী দেওয়া আছে, প্রধান শব্দাবলী আমরা কি অল্প একটু আমরা কি পড়ে নেব, কেননা তুমি যে অধ্যায়টা পড়তেছো ওই অধ্যায়টা সম্পর্কে যদি তুমি অল্প একটু জ্ঞান তোমার রাখতে পারো, তাহলে তুমি অধ্যায়টা ইজিলি শেষ করতে পারবা। তো এই যে তোমার হচ্ছে কি এই যে তোমার অতিরিক্ত বজ্র পদার্থ নিষ্কাশন করতে সাহায্য করে থাকে একমাত্র বৃক্ক, যাকে বলা হয় কিডনি, এবং সেখানে তোমার ইউরেটার রয়েছে, নেফ্রন দেওয়া আছে, ঠিক আছে না? তোমার হচ্ছে কি তারপর রেনার কার্পাসল সম্পর্কে আলোচনা করবো, বোমাংস ক্যাপসুল সম্পর্কে আলোচনা করবো, এবং গ্লোমেরুলাস সম্পর্কে আলোচনা করবো। গ্লোমেরুলাস তোমার হচ্ছে কি শাকন সম্পর্কে আলোচনা করবো, আলট্রাফিল্ট্রেশন সম্পর্কে আলোচনা করবো। গ্লোমেরুলাস তোমার হচ্ছে হেনরি লুপ এবং কি প্রক্সিমাল নালিকা আমরা সম্পর্কে কি করবো, সুন্দরভাবে আলোচনা করবো। কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল ভাইয়া সুন্দরভাবে দেখাই দেবে। তোমরা সুন্দরভাবে জাস্ট খালি ক্লাসটা করো মনোযোগ সহকারে, এবং বইটা দাগায় নাও, তারপর তোমরা রিভিশন দিবা, ঠিক আছে? ক্লাসটা করার পর তোমার কনফিউশন কোনো থাকবে না, আর কনফিউশন যদি থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই তোমরা কি করবা, জানাবা, ঠিক আছে? তো টিউবুলার পূর্ণ শোষণ হতে পারে এবং টিউবুলার ক্ষরণ হতে পারে। মূত্র সম্পর্কে আলোচনা করবো, ইউরিক্রম সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে না? ইউরিক্রম রঞ্জক পদার্থ থাকার কারণে আমাদের মূত্রের রং হালকা তোমার হচ্ছে হলুদ দেখায়, ঠিক আছে না? অসমোরেগুলেশন সম্পর্কে আলোচনা করবো, অ্যালডোস্টেরন সম্পর্কে আলোচনা করবো, ডায়ালাইসিস অর্থাৎ তোমার হচ্ছে বৃক্ক বিকল হওয়ার পর যে প্রক্রিয়া তোমার হচ্ছে কি তোমার এই যে ময়লা বা তোমার হচ্ছে কি ময়লা রক্তগুলো পরিশুদ্ধ করে পরিষ্কার রক্ত পরিণত করা হয়, সেটা হচ্ছে কি ডায়ালাইসিসতে অনেক প্রকার হতে পারে, প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো। সেখানে তোমার ক্যাথেটার তোমার কি উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তো এইসব সম্পর্কে পুনরায় আমরা আলোচনা করবো। তো এই ছকে তোমার দেওয়া আছে যে তুমি যদি প্রতিদিন পানি তোমার কি পানি তোমার পানি প্রতিদিন তুমি গ্রহণ করে তোমার কি তোমার পানি পান করে তোমার কি 1450 মিলিলিটার পানি পান করতে পারো। খাদ্যের মধ্যে তোমার কি 800 মিলিমিটার পানি থাকে, এবং তোমার কোষীয় শ্বসনের মাধ্যমে তোমার সেটা কি পানি পান করতে পারো 350 মিলিলিটার পান করতে পারো। মোট পানি পান করতে পারো, তো প্রতিদিন পান করো তোমার কি 2.6 তোমার কি 00 মিলিলিটার, ঠিক আছে না? অর্থাৎ মিলিলিটার, অর্থাৎ তুমি পানি পান করো 2.6 লিটার তুমি প্রতিদিন পানি পান করতে পারো। তাহলে এটা থেকে এমসিকিউ তোমার কি ওভারঅল চলে আসতে পারে, যে তোমার স্বাভাবিকভাবে আমরা পানি কত থেকে কত লিটার পান করে থাকি, 2 থেকে 2.5 লিটার পান করে থাকি। সেই পানিগুলো আমাদের দেহে তোমার কি মানে তোমার অশ্রুর মাধ্যমে সামান্য পরিমাণ পানি বের হয়ে যায়, ফুসফুসের মাধ্যমে তোমার বের হয়ে যায় 400 ml, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেহ পৃষ্ঠের ঘামের মাধ্যমে যায় তোমার কি 600 মিলিলিটার, এবং মূত্রের মাধ্যমে বের হয়ে যায় 1500 মিলিলিটার, এবং মলের মাধ্যমে বের হয়ে যায় তোমার কি তোমার কত মিলিলিটার বের হয়ে যেতে পারে ভাইয়া, পুরো 100 মিলিলিটার বের হয়ে যেতে পারে, অর্থাৎ 2600 মিলিলিটার আমরা গ্রহণ করে থাকি, আবার 2600 মিলিলিটার আমরা পানি ত্যাগ করে থাকি। তাহলে এই যে তোমার এই পয়েন্টগুলো সুন্দরভাবে তোমরা মুখস্থ করবে, এগুলো এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না? বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এবং তোমার মেইন এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই তোমার এই পয়েন্টগুলো তোমাকে সুন্দরভাবে পড়তে হবে, যে অশ্রুর মাধ্যমে সামান্য বের হয়ে যায় ফুসফুস, এবং মাধ্যমে তোমার কত মিলিলিটার বের হয়ে যায় 400 মিলিলিটার, ঘামের মাধ্যমে বের হয়ে যেতে পারে
600 মিলিমিটার, এবং মূত্রের মাধ্যমে যেতে পারে তোমার কি 1500 মিলিমিটার, এবং মলের মাধ্যমে যেতে পারে 100 মিলিমিটার, যেখানে তোমার কি মোট তোমার কি 2600 মিলিমিটার আমরা বাইরে বের করে দেই, এবং সেটাও আমরা গ্রহণ করে থাকি 2600 মিলিমিটার। তাহলে এখান থেকে এমসিকিউতে আমরা পড়ে নেব। তারপর চলে আসি আমরা মেইন পয়েন্টে চলে আসি, যে এখানে বলছে তোমার কি অপচিতিমূলক বিপাক ক্যাটাবলিক মেটাবলিজম, এর ফলে দেহের তোমার কি দেহের উৎপন্ন নাইট্রোজেন ঘটিত তোমার কি বজ্র পদার্থকে রেশন পদার্থ বলা হয়। তাহলে এইটা তোমার সুন্দরভাবে মানে মেইন এক্সামের জন্য তোমাদের একদম কি মেইন এক্সামের জন্য একদম সুন্দরভাবে তোমার কি করতে হবে, সিকিউতে তোমার কি ক নাম্বার চলে আসবে যে রেশন পদার্থ কাকে বলে। তাহলে এখান থেকে এতটুকু পড়তে হবে। তাহলে রেশন পদার্থ কীগুলো কি হতে পারে, পরিচিতিমূলক না অপরিচিতমূলক, অর্থাৎ কি হবে অপরিচিতমূলক হতে পারে, যাকে বলা হয় ক্যাটাবলিক মেটাবলিজম বলা হয়। এটা কোন ধরনের দূষিত পদার্থ, তোমার নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ। এইভাবে তোমার এমসিকিউ তোমাকে দিয়ে দিবে, উপাদানগুলো তোমার সুন্দরভাবে কি করতে হবে, মুখস্থ করতে হবে। এমসিকিউর জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ অপচিতিমূলক বিপাক, এর ফলে দেহের উৎপন্ন নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থকে বলা হয় রেশন পদার্থ বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ দেহ থেকে নিঃশেষিত হয় তাকে বলা হয় রেশন বলে থাকে। অর্থাৎ যে তন্ত্র মাধ্যমে এসব বজ্র দেহ থেকে অপসারিত হয় তাকে বলা হয় রেশন। আর একটা নাম হচ্ছে ইউরিনারি, আর একটা নাম হচ্ছে রেশন তন্ত্র, যাকে বলা হয় এক্সক্রিয়েটরি অথবা ইউরিনারি অথবা রেনাল সিস্টেম বলা হয়। তাহলে এই পার্টটা তোমাকে পুরোটাই মুখস্থ করতে হবে, সিকিউর জন্য শর্ট কোশ্চেনের জন্য ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ঠিক আছে, তারপর চলে আসলাম যে মানুষের প্রধান রেশন তোমার পদার্থ কোনগুলো হতে পারে। মানুষের প্রধান রেশন তোমার কি পদার্থ কোনগুলো হবে ভাইয়া পুরা, এইগুলো হতে পারে যে তোমার কি অ্যামোনিয়া হতে পারে, তারপর ইউরিক অ্যাসিড হতে পারে, তোমার ইউরিয়া হতে পারে, তোমার কি তারপর বলছে ইউরোক্রোম ইত্যাদি প্রধান রেশন অঙ্গ হিসেবে কাজ করতে পারে। তাহলে এটা সুন্দরভাবে তোমাকে পড়তে হবে। এটা তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, তোমাকে পড়তেই হবে যে তোমার কি নিচের কোনগুলো তোমার কি তোমার রেশন পদার্থ অন্তর্ভুক্ত। একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, ইউরোক্রোম ইত্যাদি প্রধান রেশন অঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই অধ্যায়ে বৃক্কের গঠন, কাজ এবং জটিলতা সম্পর্কে আলোচনা করব। তাহলে এই যে প্রথম পেজটা থেকে এখান থেকে তোমার অনেক অনেক এমসিকিউ চলে আসতে পারে, সিকিউ চলে আসতে পারে, যে তোমাকে বলবে অপচিতিমূলক তোমার রেশন তোমার পদার্থটি তোমার কি কোন ধরনের হতে পারে, অপচিতিমূলক হতে পারে, এটা নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ হতে পারে, যাকে বলা হয় তোমার কি রেশন বজ্র পদার্থ বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় তোমার কি নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ থেকে তোমার কি দেহ থেকে নিঃসৃত হয় তাকে বলা হয় রেশন তন্ত্র। আর যে তন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে বলা হয় তোমার কি রেশন বা ইউরিনারি তন্ত্র বলা হয়। অর্থাৎ মানুষের তোমার কি প্রধান রেশন অঙ্গ, প্রধান পদার্থগুলো, রেশন পদার্থগুলো হচ্ছে তোমার কি ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, তারপর ইউরিক্রোম, এবং প্রধান রেশন অঙ্গ হচ্ছে তোমার মানুষের বৃক্ক। তাহলে এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে বারবার এই পয়েন্টটা কি করবা, সুন্দরভাবে বারবার এই পয়েন্টটা আমরা সুন্দরভাবে রিভিশন দিব। ঠিক আছে না, তো ভাইয়া পুরো সুন্দরভাবে রিভিশন দিবা। ঠিক আছে না, এগুলাই ওভারঅল তুমি মেন এক্সামে পেয়ে যাবা। ঠিক আছে, ভালোভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিলে ভালোভাবে তুমি কমন পাবা। আর যদি ভাইয়ের কথা ইগনোর করো তাহলে তুমি মানে হচ্ছে কি তোমার লাস্ট মোমেন্টে তুমি যা পড়তে পারবা না, এবং সময় তোমার পড়তে ইচ্ছে করলেও তুমি সময় পাবা না। তো এখান থেকে যতটুকুই তোমার এখান থেকে কভার করে দেওয়া সম্ভব আমি ততটুকু কভার করে দিচ্ছি। তোমার জাস্ট কাজটা হবে সুন্দরভাবে ক্লাসটা কি করা, অবজারভেশন করা, এবং সুন্দরভাবে ক্লাসটা করা এবং নোট ডাউন করে নেওয়া, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নেওয়া। ঠিক আছে, তারপর আমরা চলে আসি, তারপর আমরা তোমার কি আমরা চলে আসি যে তোমার নেক্সট টপিকে চলে আসি, যে তোমার সেকেন্ড নেক্সট টপিকে তোমার কি দেওয়া আছে বিভিন্ন, অর্থাৎ প্রাণীদের বিভিন্ন প্রকার বজ্রপদার্থ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এগুলো তোমার যতটুকু ইম্পর্টেন্ট ভাই ততটুকু দেখা দিচ্ছে। এখানে বলছে নাইট্রোজেন ঘটিত যৌগ বা রেশন পদার্থ, অর্থাৎ তোমার নাইট্রোজেন কম্পোনেন্ট অর তোমার কি এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, অর্থাৎ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড যা প্রয়োজনে অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। রেশন পদার্থ বিভিন্ন প্রাণীতে 3 ধরনের হতে পারে। তাহলে রেশন পদার্থ কত প্রকার হতে পারে ভাইয়া পুরা 3 প্রকার হতে পারে। সেই 3 প্রকার সম্পর্কে আমরা জানবো, যেগুলো তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তোমার মেইন পরীক্ষা এবং তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ভার্সিটি লেভেলে অনেক কোশ্চেন চলে আসছিল। তো পড়ে নেব যে 3 ধরনের, একটা হচ্ছে তোমার কি ইউরিওটেলিক একটা হতে পারে, তারপর ইউরিওকোটেলিক হতে পারে, এবং একটা হচ্ছে কি অ্যামাইনোটেলিক হতে পারে। তো এই তোমার কি এখান থেকে তোমরা এই হেডলাইনগুলো মেডিকেলের জন্য একদম পড়ে নিবা, একদম টনটন মুখস্থ করে নিবা। ঠিক আছে না, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তোমার সুন্দরভাবে আমরা পড়ে নেব। ঠিক আছে না, এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলো চলে আসে। তারপর যেমন ইউরিওটেলিক কোনগুলো হতে পারে, যে অর্থাৎ এসব প্রাণী ইউরিয়াকে রেশন পদার্থ রূপে ত্যাগ করে, সেগুলো তোমার কি সেগুলো হতে পারে তোমার স্থলজ হতে পারে, সামুদ্রিক হতে পারে। লেস দেন ইম্পর্টেন্ট, জাস্ট এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। তারপর ইউরিওকোটেলিকে চলে আসলাম, যে ইউরিওকোটেলিক কোনগুলো হতে পারে, যে পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি হতে পারে। তাহলে এগুলো টন মুখস্থ করতে হবে, এগুলো তোমার এমসিকিউতে তোমার চলে আসবে। তো সুন্দরভাবে এখানে কি করবো আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবো যে ইউরিওকোটেলিকের উদাহরণ কোনগুলো হতে পারে, পতঙ্গ, সাপ, টিকটিকি, পাখি হতে পারে। তারপর অ্যামাইনোটেলিকে চলে আসলাম, যে এগুলো তোমার অ্যামোনিয়াকে রেশম পদার্থ হিসেবে ত্যাগ করে থাকে। যেমন কি হতে পারে, যেমন হাইড্রা, কেঁচো এবং কিছু মাছ হতে পারে। তাহলে এটাও তোমার 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো এমসিকিউর জন্য এখান থেকে আমরা কভার আপ করে নিব। ঠিক আছে, তো আমি আবার তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি, তার আগে তোমার এই পেজটা সুন্দরভাবে পড়াই দিই। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসলাম, যে পিত্তরঞ্জক চলে আসলাম, বাইল পিগমেন্ট বলা হয়।
যে তোমার যকৃতে পুরাতন লোহিত কণিকা হিমোগ্লোবিন ভাঙ্গলের ফলে বিলিরুবিন এবং বিলিভার্টিন তোমার সেই পিত্তরঞ্জক নামে তোমার থেকে উৎপন্ন হয়। তাহলে কোন দুইটা পদার্থ উৎপন্ন হতে পারে? একটা বিলিরুবিন, একটা হচ্ছে বিলিভার্টিন হতে পারে। তাহলে এই দুইটা হচ্ছে পিত্তরঞ্জক। তো যদি এমসিকিউতে চলে আসে যে তোমার কি যকৃতে কোন দুইটা পিত্তরঞ্জক উপস্থিত থাকতে পারে ভাইয়াপুরা, যকৃতে তোমার কি দুই ধরনের পিত্তরঞ্জক থাকতে পারে, একটা হচ্ছে তোমার কি বিলিরুবিন আর একটা হচ্ছে তোমার কি বিলিভার্টিন। তাহলে আমার সঙ্গে পড়ো, এখান থেকে আমার সঙ্গে পড়ো, বলো তো দেখি। একটা হচ্ছে বিলিরুবিন, একটা হচ্ছে বিলিভার্টিন, আর একটা হচ্ছে বিলিভার্টিন, একটা হচ্ছে কি বিলিরুবিন। তো আমার সঙ্গে পড়বা, ক্লাসটা করবা এবং ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বাসায় সুন্দরভাবে পড়বা। তেই তোমার তোমার কি মানে কথাটা তোমার তোমার একদম ব্রেনটে ঢুকে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এতটুকু পড়লাম যে পিত্তরঞ্জক হচ্ছে বিলিরুবিন অ্যান্ড বিলিভার্টিন। তারপর ঘামে চলে আসলো, ঘাম অর্থাৎ ত্বকের অবস্থিত ঘাম গ্রন্থি ঘাম উৎপাদন করে থাকে। তাহলে ঘাম থেকে ঘাম গ্রন্থি থেকে ঘাম উৎপন্ন হয়, যার সাহায্যে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অল্প পরিমাণে ইউরিয়া নির্গত হয়। তাহলে এখান থেকে অল্প একটু আমরা কি করবো, এখান থেকে অল্প একটু আমরা কি জেনে নেব, জাস্ট অল্প একটু, ঠিক আছে না। অর্থাৎ এখান থেকে তোমার পানি নির্গত হতে পারে, খনিজ লবণ নির্গত হতে পারে এবং অল্প পরিমাণে পানি ইউরিয়া পরিণত হতে পারে। তাহলে এখান থেকে জাস্ট রিং দিয়ে দিবা। তারপর কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কি সামান্য পরিমাণে পানি বাষ্পকারী নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বাইরে নির্গত হয়। অর্থাৎ বায়ুমণ্ডল থেকে আমরা কি অক্সিজেন গ্রহণ করে থাকি এবং কার্বন ডাইঅক্সাইড কি ত্যাগ করে থাকি। সেই কার্বন ডাইঅক্সাইডে তোমার কি আমরা যে গ্রহণ করে থাকি সেখানে তোমার কি কত সেখানে তোমার কি সেখানে তোমার কি তোমার মানে হচ্ছে সামান্য পরিমাণ তোমার কি বাষ্প বাইরে বের হয়ে যেতে পারে। তারপর হচ্ছে লবণ জাতীয় দ্রব্য অর্থাৎ অন্ত্রের উৎপন্ন কিছু পরিমাণ লৌহ এবং ক্যালসিয়াম লবণ রেশম পদার্থ হিসেবে নির্গত করতে পারে। তা জাস্ট আমরা এই পার্টটা আমরা রিডিং দিলে হয়ে যাবে। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু পড়লাম। দেখো কতটুকু পড়লাম আমরা আরেকবার রিভিশন দেবো। তোমার নাইট্রোজেন ঘটিত যৌগকে 3 ভাগে ভাগ করা যায়। একটা ইউরিও কোটেলিক হিসেবে চিহ্নিত করা হয়, এটা তোমাদের স্থলজ এবং সামুদ্রিক প্রাণী হতে পারে। তারপর ইউরিও কোটেলিক এর উদাহরণ কোনগুলো হতে পারে? পতঙ্গ, সাপ, টিকটিক হতে পারে, একদম মাস্ট পরিণত হবে। তারপর অ্যামাইনো টেলিকে কোনগুলো হতে পারে? যে তোমার হাইড্রা, কচি এবং কিছু মাছ হতে পারে। তাহলে এগুলো টন মুখস্থ আমরা করে নেব, ঠিক আছে। তারপর এখান থেকে পড়লাম যে পিত্তরঞ্জক হচ্ছে দুই প্রকার, একটা বিলিরুবিন আরেকটা কি বিলিভার্টিন হতে পারে। তারপর তোমার হচ্ছে কি ঘাম গ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়। এগুলো আমরা কি করব, সুন্দরভাবে রিভিশন দেবো, ঠিক আছে না। সুন্দরভাবে রিভিশন দিলে দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখান থেকে তোমার কি সিকিউতে তোমার মাঝে মাঝে কোশ্চেন চলে আসে, সিকিউতে তোমার কি মাঝে মাঝে তোমার কোশ্চেন চলে আসে। তো কয়ের জন্য আসতে পারে, ক্ষয়ের জন্য আসতে পারে, সুন্দরভাবে এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে। তারপর আমরা তোমার কি মানুষের রেশন তন্ত্র অর্থাৎ হিউম্যান এক্সক্রিয়েটরি সিস্টেম সম্পর্কে এখন আলোচনা করবো। এই টপিকটা তোমার এই টপিকটা তোমার একদম মানে ভেরি ইম্পর্টেন্ট টপিক। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে পড়ে নাও, কোনটুকু তো কতটুকু তোমার এমসিকিউর জন্য প্রযোজ্য আসতে পারে ভাইয়া সুন্দরভাবে তোমাদের দাগাই দিচ্ছে, বইটা সুন্দরভাবে দেখায় নিবা। যে রেশন পদার্থ নিষ্কাশনের জন্য মানবদেহের একটি মাত্র সুনির্দিষ্ট তন্ত্র রয়েছে, যা রেশন তন্ত্র নামে পরিচিত, যাকে বলা হয় এক্সক্রিয়েটরি সিস্টেম বলা হয়, ঠিক আছে না। এর মাধ্যমে শতকরা তোমার 80% তোমার কি রেশন পদার্থ নিষ্কাশিত হয়। তাহলে তোমার কত ভাগ রেশন নিষ্কাশিত হতে পারে? শতকরা 80% রেশন পদার্থ নিষ্কাশিত হতে পারে। এটা তোমার কি পড়ে নিতে হবে, যে তোমার কি এটা তোমার এমসিকিউর জন্য পড়ে নিতে হবে যে কত ভাগ নিষ্কাশিত হতে পারে? 80% নিষ্কাশিত হতে পারে এবং বাকি 20% তোমার পদার্থ বিভিন্ন ক্রিয়াক্রমে উৎপন্ন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশিত হয়। সেই সহকারী তোমার কি রেশন অঙ্গগুলো কী হতে পারে? ত্বকের মাধ্যমে হতে পারে, ফুসফুসের মাধ্যমে হতে পারে, যকৃতের মাধ্যমে হতে পারে এবং পৌষ্টিক নালীর মাধ্যমে হতে পারে। তাহলে তোমার আমাদের দেহে তোমার রেশন যে রেশন বর্জ্য পদার্থগুলো যে তোমার বাইরে নির্গত হয় সেটা 100% মধ্যে নির্গত হয় তোমার কি 20% তোমার কি সহকারী রেশন অঙ্গের মাধ্যমে। তাহলে সহকারী রেশন অঙ্গগুলো তোমার কী হতে পারে? একটা ত্বক হতে পারে, আমাদের তোমার কি দেহে ফুসফুস রয়েছে সেটা ফুসফুস হতে পারে, লিভার হতে পারে বা যকৃত হতে পারে এবং পৌষ্টিক নালী হতে পারে। তাহলে এগুলা এমসিকিউর জন্য একদম মোস্ট একদম মাস্ট তোমাকে পড়তে হবে, ঠিক আছে না। অনেক ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এবং শতকরা তোমার কি রেশন তন্ত্রের মাধ্যমে শতকরা কত পদার্থ নিষ্কাশিত হতে পারে? 80% নিষ্কাশিত হতে পারে। দেখো এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার কি 17 থেকে 18 চলে আসছিল এইটা, যে মানুষের রেশন তন্ত্র তোমার কি নিয়ে গঠিত, এগুলো তোমার কি মাস্ট পড়তেই হবে। এগুলো তোমার মেডিকেলের জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য একদম তোমাকে মাস্ট পড়ে নিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তো আমরা পড়ে নেব এগুলো সুন্দরভাবে তোমার বারবার রিভিশন এখানে সাইডে লিখে দাও যে রিভিশন সুন্দরভাবে দিবা, মাস্ট তোমাকে রিভিশন দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে, এগুলো মনে থাকে না এক্স্যাক্টলি। তো মানুষের রেশন তন্ত্র তোমার কি কতগুলো উপাদান নিয়ে গঠিত? এক জোড়া বৃক্ষ নিয়ে গঠিত, ঠিক আছে না। এই বৃক্ষের কাজ কি? মূত্র তৈরি করা। তাহলে মূত্র তৈরি করা কাজ কার কাজ ভাইয়া পুরা? তোমার কি তোমার বৃক্ষ অর্থাৎ কি মূত্র তৈরি করা বৃক্ষে বা কিডনির কাজ। এখানে এক জোড়া তোমার কি রেনাল নালী বা ইউরেটার থাকতে পারে। হেডলাইনটা মুখস্থ করবা যে বৃক্ষ থেকে মূত্রকে পরিবহন করে মূত্রথলিতে প্রেরণ করে কোনটা? তাহলে এমসিকিউতে এভাবে আসতে পারে মেইন এক্সামে তোমাদের, যে মূত্র থেকে তোমার বৃক্ষ থেকে মূত্রকে পরিবহন করে মূত্রথলিতে প্রেরণ করে কোনটা? এক জোড়া রেশন নালী এবং কিউরেটার হতে পারে। তাহলে একটি তোমার কি মূত্রথলি, সেখানে তোমার সামগ্রিকভাবে জমা থাকে। তাহলে থলি মানে তোমার কি, যেমন আমরা কি পানির থলি বলি, যে পানির ট্যাঙ্কি আমরা বলে থাকি। তো বাসা বাড়িতে আমাদের পানির একটা কি পট থাকে, সেই পটের মধ্যে পানি জমা থাকে। সেই থলি মানে তোমার কি যে কোনো একটা পদার্থ সেখানে জমা রাখা, সাময়িকভাবে জমা রাখা, ঠিক আছে। তো তোমার এই যে আমার মূত্রগুলো যে তোমার কি তৈরি হলো, সেখানে তোমার কি সাময়িকভাবে
সাময়িকভাবে জমা রাখে দেহ কোন অংশটা একটি মূত্রথলি থাকে সেই মূত্রথলিতে সাময়িকভাবে দেহে জমা রাখতে সাহায্য করে থাকে। তারপর 4 নম্বর পয়েন্টে চলে আসলাম যে একটি মূত্রনালী থাকে, সেই মূত্রনালীর মাধ্যমে সেই তোমার হচ্ছে কি বজ্র পদার্থগুলো বাইরে বের হয়ে যেতে পারে, তাহলে বাইরে নিক্ষিপ্ত হয়। তাহলে এই পয়েন্টটা তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তুমি তোমার দাদা, নানা, চাচা, চাচি সবার নাম ভুলে যাও, কিন্তু এই তোমার পার্টটা ভুলে যাওয়া যাবে না। তো সুন্দরভাবে আমরা কি করব, তো এই তোমার হচ্ছে সুন্দরভাবে এগুলো আমরা কি সুন্দরভাবে পড়ে নেব, ঠিক আছে না। ভাইয়া সুন্দরভাবে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে তুমি মনোযোগ সহকারে পড়ে নাও। যে রেশন তন্ত্র তোমার হচ্ছে কি মাধ্যমে তোমার হচ্ছে কি 80 ভাগ তোমার হচ্ছে পদার্থ নিষ্কাশিত হয় এবং বাকি সহকারী অঙ্গের মাধ্যমে 20 ভাগ। সেই সহকারী অঙ্গগুলো হচ্ছে তোমার হচ্ছে কি ত্বক, ফুসফুস, তোমার যকৃৎ এবং পশ্চিনালী হতে পারে। এবং মানুষের রেশন তন্ত্র তোমার হচ্ছে কি একজোড়া বৃক্ক তোমার নিয়ে গঠিত, সেই বৃক্ক মূত্র তৈরিতে সাহায্য করে। তোমার একজোড়া তোমার হচ্ছে রেশন নালী বা ইউরেটার নিয়ে গঠিত, বৃক্ক থেকে মূত্রকে পরিবহন করে এবং মূত্রথলিতে পরিবহন করতে পারে। তারপর একটি মূত্রথলি দিয়ে গঠিত, সেই মূত্রথলিতে সাময়িকভাবে তোমার কি মূত্র জমা রাখে এবং বাইরে নিক্ষিপ্ত হয় কিসের মাধ্যমে, একটি মূত্র নালীর মাধ্যমে নিঃসৃত হতে পারে। তো আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। এখন সুন্দরভাবে বৃক্ক সম্পর্কে আমরা সুন্দরভাবে পয়েন্টগুলো আমরা কি করব, আলোচনা করব। যে বৃক্ষকে ইংলিশ নামে বলা হয় কিডনি, অর্থাৎ উদয় গহ্বরে কোটি কোমর তোমার অঞ্চলে এই মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক থাকে। যখন আমরা তোমার চ্যাপ্টার 7 আমরা পড়বো কঙ্কালতন্ত্র বঞ্চলন, তখন ওই কোমর অঞ্চল রয়েছে, তাছাড়া উদয় গহ্বর সম্পর্কে আলোচনা করব, মাথার কর্টি সম্পর্কে আলোচনা করব। ভাইয়া সুন্দরভাবে তোমাদের নোট ডাউন করে দেবে, কোনো চাপ নেওয়ার আমরা চাপ নেব না, ঠিক আছে না, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো উদয় গহ্বরে কোটি অর্থাৎ তোমার কোটি কোমর অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে একটি করে মোট দুটি বৃক্ক অবস্থান করে। যদি তোমার এমসিকিউতে মেইন এক্সামে চলে আসে যে বৃক্ক কয়টি, বৃক্ক হচ্ছে তোমার কি দুইটি, ঠিক আছে না, একটা ডানে থাকতে পারে, একটা বামে থাকতে পারে। তারপর বলছে বৃক্কের উপরে দ্বাদশ থোরাচিক কাশুকা, তাহলে কততম থোরাচিক কাশুকা, দ্বাদশ তোমার কি দ্বাদশ থোরাচিক কাশুকা, নিচে এবং নিচের প্রান্তে তৃতীয় লাম্বার কাশুকা, তাহলে তৃতীয় লাম্বার কাশুকা উপরে অবস্থিত। তাহলে এটা দ্বাদশ থোরাচিক কাশুকা এবং তৃতীয় লাম্বার কাশুকার মধ্যে অবস্থান করে থাকে, ঠিক আছে না। আমরা তোমার কি কাশুরকা আছে, তোমার অনেক প্রকার আছে, যেমন তোমার কি সাইবাইকেল, তারপর আমরা পড়বো কি তোমার সিক, তারপর লাম্বার, তারপর স্যাক্রাল, এসব সম্পর্কে আলোচনা করবো তোমার কি তোমার চ্যাপ্টার 7-এ। তো যখন আলোচনা করবো তখন ওখানে তোমার যতটুকু কনসেপ্ট দেওয়ার দরকার হয় ততটুকু আমি দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে জাস্ট এতটুকু মুখস্থ করবা যে বৃক্কের উপরে প্রান্ত দ্বাদশ কাশুরকা 12তম কাশুরকা এবং নিচে তৃতীয় তোমার কি লাম্বার কাশুরকার উপরে অবস্থান করে থাকে, শেষ। এখান থেকে আমরা এতটুকু মনে রাখবো। উদয় গহ্বরে বৃক্কের অবস্থানের কারণে বাম বৃক্ষটি ডান বৃক্কের তুলনায় উপরে বোঝায়। তাহলে এই পয়েন্টটা তোমার এমনিতে তুমি কি তোমার মনে রাখতে হবে যে উদয় গহ্বরে বৃক্কে তোমার অবস্থার কারণে বাম বৃক্ষটি ডান বৃক্ষ অপেক্ষা কি হয়, সামান্য কি উপরে বোঝায়। বৃক্ষ দেখতে অনেকটা কিসের বীজের মতো, সিম বীজের মতো। তাহলে এটা তোমার 5 স্টার ইম্পর্টেন্ট তোমার পড়তে হবে যে তোমার পার্শ্বদেশ উত্তল এবং ভেতর দিক কি হবে, অবতল হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাকে এই তোমার কোশ্চেনটা তোমার মেইন এক্সামে তোমার চলে আসছিল, মেইন এক্সামে তোমার অনেকবার চলে আসছিল। তো এইগুলো আমাদের পড়তে হবে যে তোমার কি তোমার বীজ কিসের মতো দেখতে, বীজ হচ্ছে তোমার বৃক্ষ কিসের মতো দেখতে, তোমার বীজ সিমেন্ট বীজের মতো দেখতে, এর পার্শ্বদল উত্তল এবং ভেতরের দিকে অবতল, হসৌতে উঁচু, হসৌতে উত্তল এবং নিচু দিকে থাকে, তাহলে অবতল আসবে। তাহলে এখান থেকে আমরা আর একবার সুন্দরভাবে লাস্ট আমরা কি রিপিট দিয়ে আমরা শেষ করে দেবো যে বৃক্ষ তোমার কি আমাদের মানবদেহে থাকে দুইটা, ঠিক আছে না। এটা তোমার কি দ্বাদশ থোরাচিক কাশুরকা এবং তোমার কি তৃতীয় থোরাচিক কাশুরকার মধ্যে অবস্থান করে থাকে এবং ডান বৃক্ষটা বাম বৃক্ষ অপেক্ষা তোমার কি মানে তোমার বাম বৃক্ষটা ডান বৃক্ষ তুলনায় অনেকটা সামান্য উপরে থাকতে পারে। তোমার কি বৃক্ষ দেখলে মনে হয় এটা সিম বীজের মতো দেখতে এবং পার্শ্বদেশ তোমার উত্তল এবং ভেতর দিকে কি থাকে, অবতল থাকে। একদম তুমি টনটন মুখস্থ করে নিবা। তারপর আমরা চলে আসি রেশন নালী বা ইউরেটার চলে আসি। রেশন নালী থেকে কি পড়তে হবে, ভাইয়া সুন্দরভাবে কি করে দিচ্ছে, দাগাই দিচ্ছে যে রেশন নালীর আরেকটা নাম হচ্ছে ইউরেটার, অর্থাৎ বৃক্কের পেলভিস থেকে বৃক্ষ হয়ে পৃষ্ঠদেশে প্রাচীর ঘেঁষে পশ্চাৎ ভাগে যে অগ্রসর যে নালী মূত্রথলিত মুক্ত হয় তাকে বলা ইউরেটার বলা হয়। তাহলে তোমার সিকিউর জন্য একদম তোমাকে কি করতে হবে, সিকিউর জন্য একদম ভাইয়া তোমাকে একদম টনটনা মুখস্থ করতে হবে, ঠিক আছে না। অর্থাৎ সিকিউর জন্য ওভারঅল তোমাকে একদম মুখস্থ করেই নিতে হবে যে সিকিউতে কি করতে হবে, সিকিউতে মুখস্থ করে নিতে হবে যে বলে দিবে যে তোমার কি মানে ইউরেটার কাকে বলে। অর্থাৎ বৃক্কের পেলভিস থেকে সৃষ্ট হয়ে পৃষ্ঠদেশীয় প্রাচীর ঘেঁষে পশ্চাৎ ভাগে অগ্রসর হয় যে নালী মূত্রথলিত মুক্ত হয় তাকে বলা ইউরেটার। তাহলে সিকিউর জন্য এটা মাস্ট পড়তে হবে। সিকিউর জন্য আমরা কি করব, সন্টনটা মুখস্থ করে নেব। প্রত্যেকটি নালীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে, এটা 5 স্টার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে পড়ে নিবা। এটা তোমার মেইন এক্সামে চলে আসছিল যখন আমরা তোমার সেই মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি কোশ্চেনগুলো সলভ করে নেব, তারপর মেইন এক্সামের জন্য সলভ করে নেব, তখন দেখবা যে এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। ভাই এখনই পড়াই দিচ্ছে কজ ভাইয়া জানি যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকটা তোমাকে আপকামিং চলে আসতে পারে এবং চলে আসছিল। তো প্রত্যেক নালীর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হতে পারে, 25 সেন্টিমিটার হতে পারে। আমরা সুন্দরভাবে মুখস্থ করে নেব। এ নালী বৃক্ষ থেকে মূত্রথলিতে মূত্র পরিবহন করে থাকে, আমরা আগেই পড়লাম। তো এটা আবার পড়ে নেবা যে তোমার ইউরেটার কাজ হচ্ছে কি নালী বৃক্ষ থেকে মূত্রথলিতে মূত্র পরিবহন করা, ঠিক আছে না। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানবো যে তোমার ইউরেটার কে বাংলা নামে বলা হয় রেশন নালী। এটা তোমার বৃক্কের পেলভিস থেকে তোমার কি থেকে সৃষ্টি হয় উদয় তোমার কি প্রাচীর
নালীর ঘেঁষে পশ্চাৎ তোমার কি অগ্রসর হয়ে যে তোমার কি নালী মূত্রথলি মুক্ত হয় তাকে ইউরেটার বলা হয়। এর দৈর্ঘ্য তোমার 25 সেন্টিমিটার এবং তোমার এটা তোমার কি নালী বৃক্ক নালী থেকে তোমার কি বৃক্ক থেকে মূত্র পরিবহন করতে সাহায্য করে থাকে। তাহলে এটা আমরা সুন্দরভাবে পড়ে নেব। তারপর চলে আসো যে তোমার কি মূত্রথলিতে চলে আসলাম, যে তোমার মূত্রথলি পাতলা প্রাচীর বিশিষ্ট ড্রেসুডর নামক অনিচ্ছিক পেশি দিয়ে গঠিত। এটি ত্রিকোণাকার থলি বিশেষ। তাহলে তোমার হচ্ছে কি এই মূত্রথলি কোন তোমার হচ্ছে অনিচ্ছিক পেশি দিয়ে যুক্ত থাকতে পারে? ড্রেসিডর নামে অনিচ্ছিক পেশি দিয়ে যুক্ত থাকতে পারে। তাহলে ড্রেসিডর কোন ধরনের পেশি? অনিচ্ছিক পেশি। আমরা যখন তোমার হচ্ছে কি কঙ্কালতন্ত্র পড়বো তখন ওখানে তিনটা পেশি সম্পর্কে আলোচনা করবো। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা অনিচ্ছিক পেশি, একটা কার্ডিয়াক পেশি। ঠিক আছে না? এটা ঐচ্ছিক পেশি মানে তোমার যে পেশিগুলো তুমি নিজে নাড়াচাড়া করতে পারবা। যেমন আমি হাত নাড়াচ্ছি, হাত নাড়াই তোমাদের পড়ায় বুঝাই দিচ্ছি, তো এটাকে হচ্ছে ঐচ্ছিক পেশি বলা হয়। ঠিক আছে না? আর যেটা আমি নিজের ইচ্ছায় তোমার হচ্ছে কি নাড়াইতে পারবো না বা নড়াচড়া করতে পারবো না সেটাকে বলা হয় অনিচ্ছিক পেশি বলা হয়। তেমনইভাবে অনিচ্ছিক পেশি উদাহরণ হচ্ছে কি মূত্রথলি, সেখানে ড্রেসিডর নামক অনিচ্ছিক পেশি দিয়ে যুক্ত থাকতে পারে। এই ড্রেসিডর কথাটা একদম মেডিকেলের জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে পড়ে নিবা। তারপর বলছে যে এটি ত্রিকোণাকার থলি বিশেষ। তাহলে তোমার হচ্ছে কি মূত্রথলি কি আকার থলি বিশেষ? এটা ত্রিকোণাকার থলি বিশেষ হতে পারে। তো মূত্রথলিটা মেনলি দেখতে তোমার এই যে এইরকম, ঠিক আছে না? এইরকম হয়ে থাকে। তাহলে এই যে মূত্রথলিটা দেখতে মেনলি তোমার এইরকম হয়ে থাকে, এখানে মূত্র জমা হয়। তাহলে এটা তোমার ত্রিকোণাকার থলি বিশেষ হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুস্ত করবা। এটি সংকোচন প্রসারণক্ষম মূত্রথলি তোমার কি 700 থেকে 750 মিলিমিটার মূত্র ধারণ করতে পারে। এটা পড়ে নিবা, দাগাই নিবা। এবং বলছে তোমার করতে পারে, তবে 280 থেকে 300 মিলিমিটার মূত্রথলিতে জমা থাকলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে। এই যে তুমি যে তোমার কি মানে তোমার মূত্রত্যাগের যে ইচ্ছা জাগে সেটাতে কত মিলিমিটার পর্যন্ত হতে পারে? 280 থেকে 300 মিলিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে এই পয়েন্টটা একদম টনটনা মুখস্থ করে নিতে হবে আমাদের। মূত্র সাময়িকভাবে ধারণ করার সময় করা ও সময় নিষ্কাশন করা এর কাজ। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু আমরা মুখস্থ করব, যে তোমার কি যে এতটুকু মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে কি মূত্রথলি এটা ত্রিকোণাকার থলি বিশেষ। ঠিক আছে না? এটা ড্রেসিডর তোমার হচ্ছে নামক অনিচ্ছিক পেশি দিয়ে যুক্ত থাকতে পারে। সেই মূত্রথলিতে তোমার হচ্ছে কি 700 থেকে 750 মিলিমিটার মূত্র জমা থাকতে পারে, কিন্তু 280 এবং থেকে 300 তোমার হচ্ছে কি 20 মিলিমিটার মূত্র জমা থাকলেই আমাদের মূত্রত্যাগের ইচ্ছা থাকে। তাহলে এগুলো আছে এমসিকিউর জন্য একদম হট টপিক। তো তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আমি একদম তোমাকে চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বলতেছি যে তুমি যদি তোমার ক্লাসটা সুন্দরভাবে করো তাহলে তুমি অনেক এমসিকিউ তুমি কভার করতে পারবা, অনেক তোমার বোর্ড এক্সামও তুমি কমন পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো মূত্র স্বাভাবিকভাবে ধারণ করা এবং সময় নিষ্কাশন করা কার কাজ? এটা হচ্ছে কি মূত্রথলির কাজ। তারপর আমরা চলে আসলাম কি মূত্র নালীতে চলে আসলাম, যাকে বলা হয় ইউরেথ্রা বলা হয়। তো মূত্রনালী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? তো চলো আমরা আলোচনা করি যে পুরুষের মূত্রথলি পশ্চাৎ প্রান্ত থেকে মূত্রনালী উৎপন্ন হয়, লিঙ্গের মধ্যে দিয়ে অগ্রসর হয় তোমার থেকে শেষ পর্যন্ত একটি ছিদ্রের মাধ্যমে বাইরে মুক্ত হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের তোমার নালীর দৈর্ঘ্য হচ্ছে 18 থেকে 19 সেন্টিমিটার হতে পারে। এটা মুখস্থ করবা। এটা তোমার চ্যাপ্টার 9 ক্ষেত্রে লাগবে, যে নারীদের মূত্রনালীর একটি তোমার পৃথক ছিদ্র মাধ্যমে দেহমুক্ত বাইরে মুক্ত হয় এবং দৈর্ঘ্য তোমার কি 3.7 থেকে 3.5 থেকে তোমার কি 4 সেন্টিমিটার। তাহলে 3.5 থেকে 4 সেন্টিমিটার হতে পারে। তাহলে তোমার মূত্রের তোমার কি এই যে নারীদের তোমার কি মূত্রের তোমার কি মূত্রনালীর তোমার কি তোমার দৈর্ঘ্য কত হতে পারে? 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর পুরুষদের হতে পারে 18 থেকে 19 সেন্টিমিটার। বেসিক্যালি পুরুষদের একটু বড় থাকে, নারীদের কি থাকে একটু ছোট থাকে। পুরুষ যেটার মাধ্যমে তোমার কি মূত্র তোমার বের করে দিতে পারে, ওই নালীর মাধ্যমে বীর্য বের করে দেয়। আর অপরদিকে নারীদের ক্ষেত্রে তোমার কি আলাদাভাবে পার্ট করা থাকে, যে মূত্রনালী আলাদা, যোনিপথ আলাদা এবং তোমার কি এবং পায়ুপথ আলাদা। তা তিনটা নালী এখানে অবস্থান করে থাকে। তাহলে এখান থেকে এতটুকু মুক্ত করবা যে মূত্র দেহের বাইরে নিষ্কাশন করা এর প্রধান কাজ। এছাড়া পুরুষের ইউরেথ্রার মাধ্যমে বীর্য দেহে বের করে দেয়। তাহলে এখান থেকে এতটুকু পড়ে নিবা যে তোমার কি মূত্রনালী ও আরেকটা নাম হচ্ছে ইউরেথ্রা, বানানটা মুক্ত করে নিবা মেডিকেলের জন্য। আর মূত্রনালীর দৈর্ঘ্য হচ্ছে তোমার 18 থেকে 19 সেন্টিমিটার লম্বা হতে পারে এবং তোমার কি তোমার নারীদের হতে পারে 3.5 থেকে 4 সেন্টিমিটার হতে পারে। এবং পুরুষের মাধ্যমে তোমার কি যে নালীর মাধ্যমে মূত্র বের হয়ে যায় ওই নালীর মাধ্যমে বীর্য বাইরে বের হয়ে যেতে পারে। তাহলে এই পার্টটা থেকে আমরা সুন্দরভাবে কি করলাম? এই পার্টটা থেকে সুন্দরভাবে আমরা এতটুকু কভার করে নিলাম। এটা হচ্ছে তোমার কি পুরো একটা তোমার বৃক্ক, তোমার ডান বৃক্ক এবং তোমার কি বাম বৃক্ক হতে পারে। ঠিক আছে না? তো এই বৃক্ক সম্পর্কে আমরা নেক্সট টপিক কি সুন্দরভাবে আলোচনা করব। কোনো কনফিউশন থাকার এখানে কথা না, ভাইয়া যখন পরে দেবে তখন কনফিউশন থাকবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এটা হচ্ছে তোমার এই যে বৃক্কর মাধ্যমে রক্তগুলো সাকনের মাধ্যমে সেখানে তোমার কি মূত্র, সেখানে এই মূত্রথলিতে জমা হয়। ঠিক আছে? তারপর এই নালীর মাধ্যমে তোমার আবার একটা চলে আসে, এই মূত্রথলি তোমার সাময়িকভাবে এখানে জমা থাকে এবং সেই জমার মাধ্যমে তারপর তোমার কি মূত্র নালীর মাধ্যমে সেটা বের করে দেয়। তাহলে আমরা এখন এখান থেকে আমরা বড়জোর এতটুকুই পড়লাম। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে নোট ডাউন করে নেবা। ঠিক আছে? তো
ওভারঅল আমরা তোমার কি বৃক্কের আমরা তোমার কি একদম তোমার কি বেসিক, অর্থাৎ বেসিক তোমার কি বেসিকটা তোমার একদম কমপ্লিট করে দিলাম, যে তোমার কোন কোন পার্ট থেকে আসতে পারে এবং বৃক্কের গঠন এবং কাজ আমরা সুন্দরভাবে এখন পড়ে নিব। এটা একদম একদম তোমার কি এটা তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমাকে মাস্ট পড়তে হবে, যে যতগুলো দেখায় নেব ততগুলো মাস্ট পড়বা। আর মেইন এক্সামের জন্য তোমার কি একদম তোমার 100% তোমার কি 100% তোমার এই তোমার এই টপিকটা লাগবে। তো সুন্দরভাবে কি করবো আমরা এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য আমরা কভার করে নেব। মাঝে মাঝে তোমার কি সিকিউতে তোমার এখান থেকে গ নাম্বার কোশ্চেন চলে আসতে, ঘ নাম্বার কোশ্চেন চলে আসে, যে তোমার কি মানে বৃক্কের গঠন এবং কাজ ব্যাখ্যা করো। তাহলে চলে আসো যে বাহ্যিক গঠন পড়বো, একটা অভ্যন্তরীণ গঠন পড়বো। প্রত্যেক বৃক্ক নিরেট চাপা দেখতে অনেকটা সিমবিজির মতো, তাহলে কি সিমবিজির মতো? সিমবিজির মতো। এবং সংখ্যায় 5-এর মতো দেখায়, তাহলে সংখ্যা কিসের মতো দেখায়? 5-এর মতো দেখায়। তাহলে এখান থেকে মুক্ত করতে হবে এবং সেটা কি রঙের হতে পারে? কালচে লাল রঙের হতে পারে। প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা লাইনে তোমার ইম্পর্টেন্ট, সুন্দরভাবে ধরা ধরা এখানে আমি পড়াই দিচ্ছি, সুন্দরভাবে মনোযোগ সহকারে সুন্দরভাবে তোমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছ? সুন্দরভাবে পড়ে নিবা। যে একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য তোমার কি 10 থেকে 12 সেন্টিমিটার, এটা পড়তে হবে। প্রস্থ কত হতে পারে? 5 থেকে 6 সেন্টিমিটার হতে পারে। এবং স্থূলতা তোমার মেইন পরীক্ষার জন্য পড়তে হবে, যে তোমার কি 3 সেন্টিমিটার পড়তে হবে। এই মেইন এক্সামের জন্য তোমার হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট তোমার এগুলা, তোমার এই যে তোমার কনসেপ্টগুলা। তোমার এক একটি ওজন পুরুষের তোমার 150 তোমার কি থেকে 170 গ্রাম হতে পারে, নারীদের তোমার কি 130 থেকে 150 গ্রাম হতে পারে। একদম টনটনা মুখস্থ করবা যে পুরুষের ক্ষেত্রে এটার ওজন কত, নারীদের ক্ষেত্রে এটা ওজন কত হতে পারে। বৃক্কের বাইরের দিকে উত্তল, বাইরের দিকে কি থাকতে পারে? উত্তল থাকতে পারে। এবং ভেতরের দিকে কি থাকতে পারে? অবতল থাকতে পারে। এই ভেতরের অংশকে বলা হয় হাইলাম। তাহলে যদি সিকিউতে যদি কখনো কোশ্চেন আসে যে ভেতরের অংশকে কি বলা হয়? হাইলাম বলা হয়। বৃক্কের তোমার কি তোমার বাইরের দিকে উত্তল না অবতল? অবশ্যই উত্তল হবে। এবং ভেতরের দিকে কি হবে? অবতল হবে। এই এই তোমার সুন্দরভাবে এই তোমার সেই টপিকগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবা। ঠিক আছে, অর্থাৎ হাইলামের মধ্য দিয়ে ইউরেটার এবং রেনাল শিরা বহির্গত হয় এবং রেনাল ধমনী এবং স্নায়ু বৃক্কে প্রবেশ করে। বৃক্কের প্রবেশকারী রেনাল শিরা সবচেয়ে বড় শিরা। তাহলে তোমার কি মানব দেহের সবচেয়ে বড় শিরা কি? বৃক্কের রেনাল শিরা। তাহলে এটা তোমার একবার তোমার কি ভার্সিটি তোমার কোশ্চেন ভেঙে তোমার চলে আসছিল। ঠিক আছে না, যে কোনো একটা ভার্সিটি চলে আসছিল, আমার ঠিক মনে পড়তেছে না। যখন ভার্সিটি কোশ্চেনটা আমরা সলিউশন করবো তখন এই টপিকটা তুমি সুন্দরভাবে তুমি কভার করে নিবা এবং আমি নিজে তোমাদের প্রমাণ দেখাই দেবো যেগুলো তোমার ওভারঅল চলে আসছিল। যে সম্পূর্ণ বৃক্কে ক্যাপসুল নামক তন্তুময় যৌগ টিস্যু সাদৃশ্য আবরণে বেষ্টিত থাকে। তাহলে কি তোমার বৃক্ক কোন পদে দিয়ে আবৃত থাকে? ক্যাপসুল পদে দিয়ে আবৃত থাকতে পারে। এটা থেকে আমরা মুক্ত করে নেব। তারপর বৃক্কের অগ্র প্রান্তে অ্যাড্রিনালিন গ্রন্থি টুপির মতো আচ্ছাদন তৈরি করে সংযুক্ত থাকতে পারে। তাহলে বৃক্কের কোন ধরনের গ্রন্থি থাকতে পারে? অ্যাড্রিনালিন গ্রন্থি থাকতে পারে। তাহলে এটাও তোমার এমসিকিউর জন্য একদম হট টপিক। এই পুরা টপিকটাই একদম হট টপিক, তোমাকে সুন্দরভাবে পড়তে হবে। আমি আবার দেখাই দিচ্ছি, আবার পড়ে দিচ্ছি, সুন্দরভাবে পড়ে নিবা। যে বৃক্কের তোমার বৃক্কের দেখতে সিমবিজির মতো এবং বাংলা 5 সংখ্যার মতো। ঠিক আছে না, তারপর এটা কালচে লাল রঙের হতে পারে এবং বৃক্কের পরিণত দৈর্ঘ্য তোমার কত হতে পারে? 10 থেকে তোমার 12 সেন্টিমিটার হতে পারে। প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার হতে পারে। স্থূলতা তোমার কত হতে পারে? 3 থেকে 3 সেন্টিমিটার হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু আমরা কি করবো? মুখস্থ করে নিব। তারপর চলে আসো, তারপর এখানে কি বলছে? এখানে বলছে তোমার কি মানে তোমার পুরুষের ওজন তোমার কি পুরুষের তোমার এটা কত হতে পারে? বারবার ডিস্টার্ব হইতেছে। তো তোমার কি এটা প্রস্তুত হতে পারে। তাহলে 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলতা হবে তোমার 3 থেকে 3 সেন্টিমিটার হতে পারে। তারপর এখানে থেকে এতটুকু আমরা পড়ে নেব, যে তোমার দেখো এখান থেকে এতটুকু পড়ে নেব যে তোমার কি একজন পুরুষের তোমার কি সেটা ওজন তোমার 100 থেকে 150 থেকে তোমার 70 গ্রাম এবং নারীদের হতে পারে তাহলে কি 130 থেকে 150 গ্রাম। তাহলে বৃক্কের তোমার কি বাইরের দিকে বলা হয় উত্তল এবং ভেতরকে বলা হয় তোমার কি অবতল বানানো হতে পারে। এতটুকু মুক্ত করতে হবে। এবং অবতল অংশ ভাঁজকে বলা হয় হাইলাম। চিকের জন্য ইম্পর্টেন্ট বলে দেয় যে হাইলাম কাকে বলে। বৃক্কের বৃক্ক প্রবেশকারী তোমার কি রেনাল শিরা সবচেয়ে বড় তোমার কি শিরা। তাহলে সবচেয়ে বড় শিরা কোনটা? এমসিকিউতে চলে আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার চলে আসছিল যে বৃক্কের প্রবেশকারী রেনাল শিরা দেহের সবচেয়ে বড় শিরা। তারপর রেনাল ক্যাপসুল দ্বারা এটা আবৃত থাকতে পারে এবং সেখানে গ্রন্থি থাকতে পারে কি? অ্যাড্রেনালিন গ্রন্থি থাকতে পারে। এটা একদম ইম্পর্টেন্ট টপিক, সুন্দরভাবে পড়াই নিবা। ঠিক আছে, তারপর চলে আসো যে তোমার কি অন্তর্গঠনে চলে আসো। অন্তর্গঠন সম্পর্কে আমরা কি এখন আলোচনা করব। যে অন্তর্গঠন লম্বচ্ছেদে 3টি স্পষ্ট তোমার কি দেখা যায়? কয়টি দেখা যায়? 3টি দেখা যায়। তিনটিতে কি? একটা রেনাল কর্টেক্স, একটা রেনাল মেডুলা, আর একটা তোমার কি মানে তোমার কি রেনাল পেলভিস হতে পারে। তো রেনাল পেলভিসের সম্পর্কের মধ্যে রয়েছে রেনাল তোমার কি সুন্দরভাবে পড়ে নেব। যে তোমার কি প্রথমে পড়তে হবে যে বাইরের অবস্থিত অপেক্ষাকৃত গাঢ় অংশটি হচ্ছে কর্টেক্স। তাহলে কর্টেক্স হতে পারে। তাহলে কি বাইরে অবস্থিত তোমার কি তোমার মাঝখানে হালকা লাল রঙের মেডুলা এবং ভিতরে সাদা পেলভিস থাকতে পারে। তো সুন্দরভাবে পড়ে নেব। বৃক্কের সর্ববহিস্থ শক্ত তন্তুময় যোজক টিস্যু এবং অসংখ্য রেনাল কার্পাসলস খালি চোখে দেখা যায় না এবং ও নেফ্রনের অংশবিশেষ নিয়ে কর্টেক্স গঠিত। আমরা পড়বো না, জাস্ট এখান থেকে সুন্দরভাবে রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। এগুলো পার্ট সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে রিডিং দিয়ে দেবা। আমি এখানে থেকে দাঁড়াই দিচ্ছি না। যে কর্টেক্সের নিচে হালকা রঙের মেডুলা অংশ তোমার 8 থেকে 18টি পিরামিড আকৃতি থাকতে পারে। তাহলে কর্টেক্সের নিচে হালকা মেডুলা অংশ কতটি থাকতে পারে? পিরামিড 8 থেকে 18টি থাকতে পারে। ইম্পর্টেন্ট অংশ নিয়ে গঠিত, অর্থাৎ রেনাল পিরামিড তোমার কি গঠিত। অর্থাৎ রেনাল পিরামিড কতটি
মেডুলা নিয়ে গঠিত, 8 থেকে 18টি নিয়ে গঠিত। এমসিকিউ এক্সামের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না? তোমাকে পড়তে হবে। তারপর চলে আসো যে লিম্ফোড নালিকাময় অংশ ও রক্তবাহিকা নিয়ে এক একটি পিরামিড নির্মিত হতে পারে, অর্থাৎ পিরামিডের গোড়া থেকে কর্টেক্সের দিকে। আর তোমার কি 100 তোমার কি বলছে, তোমার 10 থেকে 25টি ছিদ্রযুক্ত পেপিলিমা থাকতে পারে। তাহলে কয়টি পেপিলিমা থাকতে পারে? 10 থেকে তোমার কি 20 যুক্ত পেপিলা থাকতে পারে। এখান থেকে এতটুকু কভার করে নিবা। এই পেজ যেহেতু আমরা স্কিপ করবো, সুন্দরভাবে আরেকবার দেখা দিচ্ছি যে তোমার সেই 3টি অন্তর্গ্রহণ 3টি অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে রেনাল কর্টেক্স, এটা রেনাল মেডুলা, আর এটা তোমার কি রেনাল পেলভিস হতে পারে। তারপর এখানে চলে আসলাম যে তোমার কি মানে মেডুলা অংশ তোমার 8 থেকে 18টি পিরামিড আকৃতি নিয়ে গঠিত, এখানে রেনাল পিরামিড বলা হয়, এবং সেখানে তোমার কি তোমার পেপিলা থাকতে পারে, তোমার কি 10 থেকে 25টি ছিদ্রযুক্ত পেপিলা থাকতে পারে। এখান থেকে এতটুকু আমরা কি করবো, কভার করে নেব। নেক্সট পেজ আমরা চলে আসি। নেক্সট পেজে কি বলছে ভাইয়া সুন্দরভাবে পড়াই দিচ্ছে। থাকে রেনাল পেলভিসে মুক্ত থাকে দুটি রেনাল পিরামিড, কর্টেক্সের কিছু অংশ স্তম্ভের মতো মেডুলা গভীরে প্রবেশ করে, এগুলোকে বলা হয় রেনাল কলাম বলা হয়। জাস্ট খালি এখান থেকে এতটুকু পড়ে নেবা যে রেনাল কলাম নামে বৃক্কের একটা পার্ট আছে। বৃক্কের অভ্যন্তরে অবস্থিত তোমার ইউরেটারের অংশটি উপরের দিকে ফানেলের মতো প্রসারিত হতে পারে। তাহলে কি আকৃতির মতো? ফানেল আকৃতির মতো। এটা মুক্ত করতে হবে। প্রসারিত হয়, রেনাল পেলভিস গঠন করে তোমার কি, এবং প্রশস্ত পেলভিসের উপরের দিকে কয়েকটি শাখা প্রশাখা রূপ নিয়েছে। এর মধ্যে দুই থেকে 3টি হচ্ছে প্রধান শাখা, অর্থাৎ মেজর ক্যালিক্স। তাহলে মেজর ক্যালিক্স নামে পরিচিত। তাহলে মেজর ক্যালিক্স কয়টি শাখা নিয়ে গঠিত? 2 থেকে 3টি শাখা নিয়ে গঠিত। এটা তোমার মুখস্থ করতে হবে। তারপর আছে কি মাইনর ক্যালিক্স, অর্থাৎ মেজর ক্যালিক্সে বিভক্ত হয় মোট 8 থেকে তোমার কি 14টি মাইনর ক্যালিক্স নিয়ে গঠিত হতে পারে। তাহলে মেজর ক্যালিক্সে থাকতে পারে 2 থেকে 3টি, মাইনর ক্যালিক্সে থাকতে পারে তোমার 8 থেকে 14টি। মেডিকেলে ভর্তি তোমার কি এই যে তোমার মেডিকেল এডমিশনের জন্য তোমার একদম ইম্পর্টেন্ট, একদম তোমাকে সুন্দরভাবে কি করতে হবে, একদম সুন্দরভাবে মুখস্থ করতে হবে। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম মাস্ট তোমাকে পড়তে হবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে মেজরে কয়টা থাকতে পারে, মাইনরে কয়টা থাকতে পারে। অর্থাৎ বৃক্কের মূত্র সৃষ্টি হলে প্রথমে তার রেনাল পেপিলা হয়ে মাইনর ক্যালিক্সে প্রবেশ করে, এখান থেকে মূত্র মেজর ক্যালিক্সে হয়ে রেনাল পেলভিসে অতিক্রম করে ইউরেটারে বাহিত হয়। আর তোমার ক্যালিক্স, পেলভিস এবং ইউরেটার প্রাচীরে এমন এক ধরনের সংকোচনশীল উপাদান থাকে যার প্রভাবে মূত্রথলির দিকে ধাবিত হয়। তারপর বৃক্কের কাজে আমরা চলে আসলাম। বৃক্কের কাজটা তোমার কি ডেন্টাল ভর্তি পরীক্ষা তোমার কি 20 থেকে 21 সালে চলে আসলো। তো আমরা কি করব, এই কাজটা সুন্দরভাবে আমরা পড়ে নেব। চলো আমরা পড়ে নিই, আমরা হেডলাইনগুলো জেনে নেব, ঠিক আছে না? এই বৃক্কের কাজটা তোমার সিকিউর জন্য তোমার একদম তোমার 100% ইম্পর্টেন্ট। তো সিকিউর জন্য একদম পড়ে নিবা। আর মেডিকেলের জন্য কি ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখা দিচ্ছি। মেডিকেলের জন্য হেডলাইনগুলো পড়ে নিবা, যে তোমার কি রক্তের পরিশোষণ হতে পারে, তোমার কি দেহের পানি সমতা বজায় রাখা অথবা অসমোলেশনের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে, তারপর কি অন্যান্য পদার্থ অপসারণের ক্ষেত্রে হতে পারে, অম্ল এবং ক্ষারের সমতা বজায় রাখা বা পিএইচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একদম হতে পারে, তারপর কি লবণ সাম্যতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হতে পারে, অবিশ্রমণ নিয়ন্ত্রণ হতে পারে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। ডেন্টাল ভর্তি পরীক্ষা চলে আসছিল যে তোমার রক্তচাপ নিয়ন্ত্রণ কি, এটা তোমার বৃক্কের কাজ কি, কাজ নয়। রক্তের উপাদান নির্দিষ্ট রাখার ক্ষেত্রে হতে পারে, হরমোন উৎপাদন হতে পারে। বৃক্ক তোমার কি ইউরোথোপয়েটিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এনজিওটেনসিন হরমোন উৎপাদন করে। তাহলে কোন তিনটা উৎপাদন করে থাকে? মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার কি 19 থেকে 20 সালে চলে আসছিল। তাহলে এগুলো আসলে ভাইয়া ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটা তোমার কি ইউরোথোপয়েটিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং এনজিওটেনসিন তোমার কি হরমোন উৎপাদন করে থাকে। ইউরোথোপয়েটিন ইউরোথোসাইড উদ্দীপনা যোগান দান করে থাকে। তাহলে এগুলো কি করবো, এগুলো আমরা সুন্দরভাবে আমরা কি করবো, ভাইয়ের সঙ্গে কভার করে দেবো। তো আজান যেহেতু দিচ্ছে, সুন্দরভাবে আমরা কি করবো, অল্প একটু আমরা ব্রেক নেই। ব্রেক নেওয়ার পর ভাইয়া সুন্দরভাবে তোমাদের এসে টপিকটা কভার করে দিচ্ছে। তো ওভারঅল আমরা সুন্দরভাবে 5 থেকে 10 মিনিট আমরা ব্রেক নেই, তারপর অধ্যায়টা আমরা শেষ করে দেবো, ঠিক আছে? তো আমরা ব্রেক নেই, অল্প ভাইয়াকে অল্প একটু ব্রেক দাও।